আসসালামু আলাইকুম। আজকে বিসিএস প্রিলি প্রিপারেশন নিয়ে কিছু কথাবার্তা বলবো। তো প্রিলি প্রিপারেশনের জন্য যারা সিনসিয়ার ক্যান্ডিডেট আছেন তাদের মধ্যে হচ্ছে লাইভ এমসিকিউ এর নাম শুনেন না এরকম হয়তো বা খুব কমই আছে। অলমোস্ট সিনসিয়ার বা সিরিয়াস ক্যান্ডিডেট সবাই লাইভ এমসিকিউটা ফলো করে থাকেন এবং এখানে বিভিন্ন প্যাকেজ নিয়ে এক্সাম দিয়ে থাকেন। অলমোস্ট বলতে হয়তো আমি বলবো যে 60-70% হয়তো বা কিছু সংখ্যক এখনো লাইভ এমসিকিউ সম্পর্কে জানেন না। যাই হোক, আজকের যে আলোচনার বিষয়বস্তুটা সেটা হচ্ছে যে এখানে তো অনেকগুলো প্যাকেজ আছে। যারা হচ্ছে লাইভ এমসিকিউ ইউজ করেন জানেন যে মোটামুটি 8-10 রকমের প্যাকেজে পরীক্ষা হয়। একদম নতুনদের জন্য যেমন প্যাকেজ আছে, আবার হচ্ছে যারা অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছেন বা অলরেডি প্রিলি অনেকগুলো টিকেছেন তাদের জন্য দেখা যাচ্ছে যে প্যাকেজ আছে। মানে প্রত্যেকের জন্য যে যার মতন করে কাস্টমাইজড করে নেবে। যেমন আজকেই যেমন দেখেন যে এখানে 10টা পরীক্ষা আছে, প্রতিদিন 10টা 12টা 13টা পরীক্ষা থাকে। বাট এতগুলো পরীক্ষা আসলে একজনের পক্ষে দেওয়া কখনোই সম্ভব হয় না বা দেওয়া প্রয়োজন হয় না। হয়তো বা 3-4টা পরীক্ষা দেওয়া এনাফ। মানে তার মতন করে তার যেটা দরকার, যতটুকু প্রয়োজন ততটুকু আর কি সে এক্সাম দিবে এবং পরবর্তীতে সলভ করে নেবে। মানে 12টা পরীক্ষা থাকলে 12টাই দিতে হবে, বিষয়টা এমন না। তো আজকে এখানে আমরা যে আমাদের 47তম বিসিএস হয়তো বা মে মাসে হবে, তো সেটার জন্য হচ্ছে লাইভ এমসিকিউ বেশ কতগুলো হচ্ছে প্যাকেজ রুটিন আর কি লঞ্চ করেছে। তার মধ্যে হচ্ছে 140 ডেজ, তারপরে 100 ডেজ, 130 ডেজ, তারপরে গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা। এটা এখনো আসে নাই, আর কয়েকদিন 1 মাস বা 1.5 মাস পরে হয়তো বা এই বাটনটাও শুরু করবে। তারপরে হচ্ছে 90 দিন, 90 দিনেরটাও এখনো আসে নাই, 75 দিনেরটাও আসে নাই। এগুলো হয়তো বা 1-1.5 মাসের মধ্যেই লঞ্চ করবে। বর্তমানে রানিং যে রুটিন আছে সেটার মধ্যে হচ্ছে 140 দিন, 100 ডেজ অ্যান্ড 130 ডেজ, এই 3টা রুটিন চলতেছে বর্তমানে। তো এখন এখানকার মধ্যে হচ্ছে আমরা আজকে 100 ডেজের যেটা বিষয়ভিত্তিক বিশেষ প্রস্তুতি, এইটার ব্যাপারে বা এইটা পড়লে বা কি স্ট্র্যাটেজিতে পড়লে হচ্ছে বেটার আউটপুট পাওয়া যাবে, সেই ব্যাপারে হচ্ছে কিছুটা ডিসকাস করব। আচ্ছা, আলোচনা শুরু করার আগে প্রথমেই আমাদের কিছু ব্যাপার হচ্ছে ডিবাঙ্ক করা প্রয়োজন। যে অনেকেই মনে করেন যে প্রিলি টেকার জন্য সারাদিন বইপত্র পড়তে হবে, ডাইজেস্ট পড়ে ছিঁড়ে টিড়ে ফেলতে হবে, মানে MP3 পড়তে হবে, এই পড়তে হবে, ডাইজেস্ট পড়তে হবে, ইনসেপ্টরস পড়তে হবে, ইনসেপশনস, প্রিসেপ্টরস, আরো হাবি যাবে অনেক কিছু। তো আবার অনেকে এটাও বিলিভ করেন যে শুধুমাত্র লাইভ এমসিকিউতে এক্সাম দিয়ে, পরীক্ষা দিয়ে আর আর্কাইভ সলভ করে বা টপিক গুরু পড়ে বই না পড়ে প্রিলি পাস করা যাবে না। বাট এটা একদমই ভুল একটা কথা। আপনি বই পড়ে যতটুকু আপনার আউটকাম আসবে তার চাইতে আপনি যদি এমসিকিউ সলভ করেন বেশি করে, ব্যাখ্যা সহ অবশ্যই, লাইভে যেহেতু ব্যাখ্যার তো মানে লাইভের মতো ইন্টারেস্ট ব্যাখ্যার অন্য কোথাও নাই। একটা কোশ্চেনের সাথে মোটামুটি 10-15টা উত্তর ব্যাখ্যাতেই থাকে আর কি, মানে 10-15টা ভিন্ন ভিন্ন কোশ্চেনের উত্তর। তো ব্যাখ্যা সহ যদি পড়েন আপনি লাইভের এমসিকিউ অ্যান্ড ব্যাখ্যা, এটা করতে পারলে বই টয়ের অন্য তেমন কোনো কিছুই কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, তারপরে বই কিছুটা লাগে, কিছুটা আপনি হেল্পিং হ্যান্ড হিসেবে রাখবেন। বাট অনেকে যে মনে করেন যে লাইভের আর্কাইভ পড়লে বা লাইভ থেকে পরীক্ষা দিয়ে সলভ করলে সেটা সাফিসিয়েন্ট হবে না, বাট সেটা মোর দ্যান সাফিসিয়েন্ট। কারণ আমি হচ্ছে 43 বিসিএস এর পরে 43-এ যখন টিকলাম তারপরে হচ্ছে আর কখনো বই টই হাত দিয়ে ছুঁয়েও নাই। রিটেনের বই পড়ছি, বাট প্রিলির বই কখনোই আর সে অর্থে পড়া হয় নাই। প্রিলির জন্য 44, 45, 46 প্রত্যেকটা প্রিলির জন্য জাস্ট লাইভে টুকটাক এক্সাম দিতাম, মডেল টেস্টটা যেটা শুক্রবারে থাকে সেটা দিতাম। তো সেটা দিয়ে হয়ে গেছে। কাটমার্কের চাইতে সবসময় 20-30 মার্ক বেশি থাকছে। তো এটাই হচ্ছে মানে আর্কাইভ সলভ করার মজা, বা হচ্ছে কোশ্চেন বেসড পড়াশোনা করার মজা। যেটা আপনি যত বেশি কোশ্চেন বেসড পড়াশোনা করবেন, যত বেশি কোশ্চেন সলভ করবেন, যত বেশি হচ্ছে ব্যাখ্যা পড়বেন, এটা করে আপনার হচ্ছে এক্সাম হলের ওই যে কোশ্চেনের কনফিউশনের যে ব্যাপারটা সেটা অনেক কমে যাবে, অ্যান্ড আপনার হচ্ছে মার্ক পাওয়ার যে ব্যাপারটা সেটা অনেক বেড়ে যাবে। তো এটাই মানে বই পড়ার চাইতে এই জন্যই আমি প্রিলির জন্য যত বেশি কোশ্চেন বেসড পড়াশোনা করবেন আর ব্যাখ্যা সলভ করবেন, সবচাইতে ইফেক্টিভ ওয়ে হচ্ছে এটাই। তো যাই হোক, এখন আমরা হচ্ছে 100 ডেজের যে বিষয়ভিত্তিক মানে রুটিনটা আছে সেটা একটু দেখি। এই রুটিনটা আসলে লাইভের অনেক ক্যান্ডিডেটসদের অনেক দিনের চাওয়া ছিল যে সাবজেক্ট ভিত্তিকটাকে হচ্ছে 3-4 পার্টে ভাগ করে নিয়ে পরীক্ষাটা আর কি নিবে। তো এটা লাইভ এর আগে করে নাই, বাট 47-এর আগে হচ্ছে এই রুটিনটা আর কি লঞ্চ করছে। তো সেদিক থেকে হচ্ছে আপনারা লাকি যে এইভাবে রুটিনটা পাচ্ছেন। যে যেমন ধরেন 5 তারিখে
বাংলাদেশ বিষয়াবলী পরীক্ষা আছে সেটাকে একটা পার্টে ভাগ করে নিয়েছে। 8 তারিখে আরেকটা ফ্র্যাগমেন্টে ভাগ করে নিয়েছে, 11 তারিখে আরেকটা ফ্র্যাগমেন্টে ভাগ করে নিয়েছে এবং 14 তারিখে যে বাংলাদেশ বিষয়াবলী সম্পূর্ণ সিলেবাসের উপরে পরীক্ষা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশ বিষয়াবলী আপনি হচ্ছে এই যে বাংলা ব্যাকরণ শেষ হচ্ছে ডিসেম্বরের 2 তারিখ, মানে ডিসেম্বরের 3 তারিখ থেকে শুরু করে আপনি ডিসেম্বরের 14 মানে মোটামুটি 11-12 দিন শুধুমাত্র বাংলাদেশ বিষয়াবলীর উপরেই পড়াশোনা করবেন এবং এই পুরো একটা সাবজেক্টটাকে মোটামুটি 3-4টা সেগমেন্টে ভাগ করে নিয়ে পরীক্ষাটা নিচ্ছে। মানে এটা একটা অনেক সুন্দর একটা রুটিন, মানে সাবজেক্ট ভিত্তিক যারা পড়াশোনা করতে পছন্দ করেন বা কমফোর্ট ফিল করেন, এবং আমার মনে হয় যে ম্যাক্সিমামই এটা পছন্দ করেন যে একটা সাবজেক্ট ধরে হচ্ছে ওই সাবজেক্টটা শেষ করা। হ্যাঁ, এটা করলে দেখা যাচ্ছে অনেকটা অর্গানাইজড ওয়েতে পড়াশোনাটা হয়। তো এই রুটিনটা এই জন্যই হচ্ছে মানে যতগুলো রুটিন আছে সেগুলোর মধ্যে আর কি এটা সবচাইতে বেস্ট একটা রুটিন। বাকি যে রুটিনগুলো সেগুলো নিয়েও আলোচনা করব, বাট প্রথমে আর কি এটা নিয়েই আলোচনাটা করি। তো এই রুটিনের পড়াশোনার স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত এবং কিভাবে পড়লে সর্বোচ্চ বেটার আউটকামটা আসবে। আচ্ছা, এখানে আমি যেহেতু 100 ডেজের মোটামুটি 2টা কি 3টা সাবজেক্টের এক্সাম অলরেডি হয়ে গেছে, তো 5 তারিখ থেকে বাংলাদেশ বিষয়াবলী শুরু হবে, সেটা নিয়ে হচ্ছে আমি আলোচনাটা শুরু করি। তো প্রথমে যেটা করতে হবে যে যেহেতু বাংলাদেশ বিষয়াবলী পরীক্ষা হচ্ছে 5 তারিখে, তো 100 ডেজের এই আর্কাইভে যদি আপনি যান, সাবজেক্ট ভিত্তিক কিন্তু এর আগে মোটামুটি প্রত্যেকটা সাবজেক্টেরই 10-15টা বা 20টা করে সাবজেক্ট টেস্ট হয়ে গেছে। তো আপনি বাংলাদেশ বিষয়গুলো যেহেতু পড়বেন, প্রথমে হচ্ছে আর্কাইভে চলে যাবেন। আর্কাইভে যাওয়ার পরে হচ্ছে এখানে ফিল্টার করবেন, বাংলাদেশ বিষয়গুলিতে ফিল্টার করবেন, অ্যাপ্লাই। আচ্ছা, এখন হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি সম্পূর্ণ সিলেবাস। তো আপনার হাতে যেহেতু মোটামুটি 10 থেকে 12 দিন সময় পাচ্ছেন যে পুরো একটা বাংলাদেশ বিষয়গুলিকে শেষ করতে। আচ্ছা, আরেকটা কথা এক্ষেত্রে বলে রাখি যে 100 ডেজের যে সিলেবাসটা সেটা কারা ফলো করবেন। 100 ডেজটা হচ্ছে শুধুমাত্র তারাই ফলো করবেন যারা বর্তমানে লাইভের ফুল মডেল টেস্টে বা 200 মার্কের যে মডেল টেস্টটা হয় সেখানে মোটামুটি অন এভারেজ আপনি 80 বা 80+, 90+ বা 100 মানে এই রেঞ্জের মধ্যে আছেন। মানে মোটামুটি পাস না করলেও পাশের ধারে কাছে আছেন, বা 80+ মোটামুটি রেঞ্জে থাকলে সেক্ষেত্রে আপনি 100 ডেজটা ফলো করবেন। একদম নতুন শুরু করছেন, মানে 2-4 দিন হলো বা 2-3 সপ্তাহ হলো, সেক্ষেত্রে 100 ডেজটা ফলো করা আপনার জন্য ফ্রুটফুল হবে না। হ্যাঁ, মোটামুটি কয়েক মাস, 2-3 মাস, 4 মাস প্রিপারেশন যারা নিচ্ছেন এবং 80-90 মতো মার্কসকে আটকে যাচ্ছেন তাদের জন্য 100 ডেজটা ফ্রুটফুল। আচ্ছা, তাহলে হচ্ছে বাংলাদেশ বিষয়গুলির আমরা 100 ডেজের আর্কাইভে আসবো এবং আপনি হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে এই সম্পূর্ণ সিলেবাস যেটা, আচ্ছা সম্পূর্ণ সিলেবাস বাদেও বোধহয় হচ্ছে ফ্র্যাগমেন্ট আকারের সিলেবাসগুলো আছে, কিছুটা আছে আর কি 100 ডেজে। এর আগে একবার হচ্ছে ফ্র্যাগমেন্ট আকারে পরীক্ষা নিয়েছিল, মানে ফুল সিলেবাস বাদে যে পার্ট বাই পার্ট সেটা আছে আর কি। আচ্ছা, তো আমাদের হচ্ছে 5 তারিখে যে পরীক্ষাটা, 5 তারিখে পরীক্ষাটা আছে জাতীয় বিষয় বলি কৃষিজ সম্পদ আর জনসংখ্যা। তো এটা অবশ্যই আর্কাইভে আছে, এই সেম এক্সামটা। তো আমরা যখন বাংলাদেশ বিষয়গুলি ফিল্টার করব, এখানে হচ্ছে এই যে জাতীয় বিষয় বলি কৃষিজ সম্পদ জনসংখ্যা। তো আপনি যেহেতু আপনার প্রথম পরীক্ষা এইটা হচ্ছে পরীক্ষা দিন বাটন থেকে আপনি পরীক্ষাটা দিয়ে নিতে পারেন। দিয়ে নেওয়ার পরে ব্যাখ্যা সহ সলভ করবেন, বা যদি আপনি চান যে না আমার এখন প্রিপারেশন হয়নি, আমি একটু কোশ্চেনগুলো ব্যাখ্যা সহ পড়বো, সেক্ষেত্রে আপনি হচ্ছে প্রশ্নগুলো দেখবেন, উত্তরটা দেখবেন, ঠিক আছে, ব্যাখ্যা ট্যাখ্যাগুলো দেখবেন আর কি। এটা যেহেতু আপনার পরীক্ষা 5 তারিখে আছে, তো এটা হচ্ছে আপনার ব্যাখ্যা সহ সলভ করে নেবেন। এবং সলভ করার সময় অবশ্যই আপনি যেহেতু মোটামুটি লেভেলের প্রিপারেশন আপনার আছে, যেহেতু আমি হচ্ছে 80+দের জন্যই আর কি ভিডিওটা করতেছি, তো সেক্ষেত্রে আপনি যখন পড়বেন আর কি, অবশ্যই একটা আপনার খাতা, বাংলাদেশ বিষয়গুলোর জন্য একটা আলাদা খাতা, ইন্টারন্যাশনালের জন্য একটা আলাদা খাতা, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা একটা খাতা থাকবে। এবং বাংলাদেশ বিষয়গুলির প্রিপারেশনের সময় যখন এই ব্যাখ্যাগুলো পড়বেন, আপনার কাছে যে ইনফরমেশনগুলো মনে হবে যে ইম্পর্টেন্ট বা আসতে পারে বা একটু কনফিউজিং টাইপের আপনার হচ্ছে ভুলে যাচ্ছেন, যেমন থাকে না যে 52 ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন, পূর্ব বাংলার গভর্নর কে ছিলেন, গভর্নর জেনারেল কে ছিলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন, পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন, মানে এই টাইপের যেগুলো কনফিউজিং কোশ্চেন, একটু দেখা যাচ্ছে যে না দেখলে উলটপালট হয়ে যায়, এগুলো খাতায় লিখে রাখবেন। আপনার ওই বাংলাদেশ বিষয়গুলির যে খাতাটা, সেখানে হচ্ছে ইনফরমেশনগুলো, কনফিউজিং ইনফরমেশনগুলো লিখে রাখবেন। পাশাপাশি ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো আসার মতন আপনার কাছে মনে হবে সেটা লিখে রাখবেন। পাশাপাশি
আপনার কাছে যে একটা ব্যাখ্যা যখন পড়বেন, ব্যাখ্যা পড়ার সময় দেখা যাচ্ছে যে কোনো একটা ইনফরমেশন মনে হলো যে এটা আর কি আসতে পারে কোনো একটা পরীক্ষায় বা মানে পিএসসির মেইন পরীক্ষায় বা জব পরীক্ষায়, সেটা আপনি আপনার খাতায় লিখে রাখবেন। জাস্ট একটা লাইন করে লিখে রাখবেন। ডিটেলস লেখার দরকার নাই, ১-২ লাইনে আর কি লিখে রাখবেন। যেমন এখানে যদি বলি যে এই যে কোনটা ধান কত মেট্রিক টন, এগুলো তো পড়ার দরকার নাই, এগুলো কখন আসবেও না। জাস্ট আপনার জানার জন্য হয়তোবা হচ্ছে লাইভ দিয়েছে। বাট বাংলাদেশের প্রধান ধান চাষ হলো বোরো ধানের চাষ। এটা তো অবশ্যই আপনার জানা উচিত বা অলরেডি জানেন হয়তোবা, বা না জানলেও আপনি বুঝতে পারতেছেন যে এটা যেকোনো পরীক্ষায় যেকোনো সময় আসতে পারে। তো ওইটা আপনি হচ্ছে না জানলে খাতায় লিখে রাখবেন। মানে ৩টা ক্রাইটেরিয়া। ১ নাম্বার হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা আসতে পারে। ২ নাম্বার হচ্ছে যেটা খুবই কনফিউজিং, ৩-৪টা ইনফরমেশনের মধ্যে প্যাচ লেগে যায়, সেটা হচ্ছে খাতায় নোট ডাউন করবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার যে ইনফরমেশনটা কখনো আসে নাই বাট দেখে মনে হচ্ছে ইম্পর্টেন্ট, যেকোনো সময় যেকোনো পরীক্ষায় আসতে পারে অ্যান্ড আপনি ওটা জানেন না, সেক্ষেত্রে সেটাও আপনার খাতায় আপনি লিখে রাখবেন। আচ্ছা, এই গেল হচ্ছে আর্কাইভ থেকে একটা পড়া। তো এটা হচ্ছে ৫ তারিখের জন্য যেহেতু সেটা পড়বেন, আর ফুল সিলেবাসের উপরে একটা পরীক্ষা দিবেন আর কি। যেহেতু আপনার টুকটাক প্রিপারেশন তো আছে, 30-40% হোক যাই হোক, মোটামুটি তো পড়াশোনা করছেন আপনি, যেহেতু ৩-৪ মাস ধরে পড়তেছেন বা ফুল মডেলে 80 বা 90 প্লাস পাচ্ছেন, মানে আপনার মোটামুটি প্রিপারেশন আছে, বাট পাস হয়তো বা হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে বাংলাদেশ বিষয় বলি ফুল মডেল টেস্ট একদিনের জন্য আর কি, মানে প্রত্যেক দিন আপনি যে আর্কাইভ যে সেকশনটা আছে, প্রত্যেক দিন মিনিমাম 2টা করে আর্কাইভ আপনি সলভ করবেন। হয় একটা এক্সাম দিবেন, আরেকটা পরীক্ষা দিবেন, বা 2টাই চাইলে পরীক্ষা দিতে পারেন, পরে সলভ করে নেবেন। হ্যাঁ, আর আপনি হচ্ছে 2টাই প্রশ্ন দেখুন দেখার দরকার নাই, কারণ 2টা সলভ করতে গেলে আপনার ওই যে পরীক্ষা দেওয়ার যে ব্যাপারটা, এটা হবে না। পরীক্ষাটা আপনাকে দিতেই হবে। আপনি আর্কাইভ থেকে মিনিমাম একটা বা 2টা পরীক্ষা প্রত্যেক দিন রেগুলার, এই যে ফুল মডেল টেস্টের উপরে যেটা আর কি, যে 100 ডেজ সিলেবাসের যেটা, এটাতে প্রত্যেক দিন 2টা, মানে আপনি যদি 8-10 দিন সময় পান, তার মানে আপনার 100 ডেজের 20টার মতো আর্কাইভ সলভ হয়ে যাবে। 20টা আর্কাইভ সলভ হওয়া মানে প্রায় অন এভারেজ আপনার 1500 বা 2000 কোশ্চেন্স বাংলাদেশ অ্যাফেয়ার্সের সলভ হয়ে থাকতেছে। ব্যাখ্যা সহ যদি ধরি, প্রত্যেকটা ব্যাখ্যাতেই কিন্তু 10টার মতো উত্তর বা মানে 10টার মতো প্রশ্ন থাকে। সেক্ষেত্রে আপনার 1500 যদি প্রশ্ন হয় অরিজিনাল, ব্যাখ্যা সহ ধরলে সেটা 15,000 কোশ্চেন্স, ঠিক আছে? তো আপনি 100 ডেজের আর্কাইভ থেকেই 15,000-এর মতো কোশ্চেন্স আপনি মোটামুটি পেয়ে যাচ্ছেন, যেগুলো আপনার ওভারঅল প্রিপারেশনে খুবই কাজে দিবে। তো এটা যেহেতু আবার আপনি লিখেও রাখতেছেন, মানে যে ইনফরমেশনগুলো বললাম, যে 3টা ক্রাইটেরিয়া, ওই ক্রাইটেরিয়ার আন্ডারে একটা খাতা করে লিখে রাখবেন এবং মানে মেইন পরীক্ষার আগে এটা বারবার রিভিশন করবেন, ঠিক আছে? আর অবশ্যই পড়ার সময় ধরেন আপনি একটা ইনফরমেশন পড়তেছেন যে মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর থেকে প্রকাশিত বাংলাদেশ আওয়ামী লীগের বাংলা সাপ্তাহিক মুখপত্র ছিল কোনটি, ঠিক আছে? তো এটা আপনি জানলেন, জানার পরে আপনার মনে হলো যে এই কোশ্চেনটা আমি পরবর্তী সময় যে কোনো সময় ভুল করতে পারবো, বা আমার পরবর্তী সময় এটা আমার দেখা দরকার। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি এটা হচ্ছে ফেভারিট করে রাখবেন, এবং পরবর্তীতে যে সেন্ট্রাল যে ফেভারিট বাটন, সেখান থেকে ইজিলি পেয়ে যাবেন এটা। মানে পড়ার সময় যাতে ফেভারিট করে রাখেন, পরবর্তীতে ইজিলি এটা পাওয়ার জন্য বা ইজিলি রিভিশন দেওয়ার জন্য অবশ্যই আপনার কাছে এই ধরনের কোশ্চেন্সগুলো ফেভারিট করে রাখবেন। আর লাইভের সেন্ট্রাল ফেভারিট বাটন কোথায় বা সেন্ট্রাল ফেভারিট থেকে কিভাবে কোশ্চেন্স দেখতে হয় না হয়, এগুলো আপনারা হচ্ছে লাইভ অ্যাপ ঘাটাঘাটি করলে ইজিলি মানে জানতে পারবেন, এটা এমন বড় কোনো কিছু না। আর না জানলেও আমি হচ্ছে টোটালি হচ্ছে লাইভ যে অ্যাপটা কিভাবে মানে সর্বোচ্চ ইউটিলাইজ করা যায়, মানে সর্বোচ্চ আউটকামের জন্য, সেটার ব্যাপারে একটা আর কি টিউটোরিয়াল করার চেষ্টা করব। কারণ লাইভ অ্যাপটার মধ্যে এখন অনেক ফাংশনস আছে, অনেক কিছু আছে, যে মানে একটা দেখা যাচ্ছে পাজলিং একটা ব্যাপার হয়ে যায়। তো সেটার জন্য অ্যাপটা হচ্ছে খুব মানে পারফেক্টলি ইউজ করার জন্য, বেটার আউটকামের জন্য একটা টিউটোরিয়াল করা হবে পরবর্তীতে। আচ্ছা, যেহেতু আমরা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্সের প্রিপারেশন নিচ্ছি, সেক্ষেত্রে আমরা ফেভারিট কোর্সে এখন হচ্ছে সেন্ট্রাল ফেভারিটে চলে যাব। এই যে হোম পেজে আসলাম, হোম পেজে আসার পরে হচ্ছে সেন্ট্রাল ফেভারিট, এটাতে আসলাম। এখন যেহেতু আমরা বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়বো, শুধুমাত্র ফিল্টার করে নেব, এই যে এখানে ফিল্টার করে বাংলাদেশ বিষয় বলে। তো এখন এখানে আমার ফেভারিট করা কোশ্চেন আছে হচ্ছে মানে একটা স্লাইডে 65, তো 20টা করে যদি একটা স্লাইডে থাকে, তার মধ্যে হচ্ছে মোটামুটি 1300-র মতো কোশ্চেন আমার হচ্ছে ফেভারিট করা আছে। তো এখন আপনাদের এক একজনের এক এক রকম সংখ্যা ফেভারিট করা থাকবে। তো যাই হোক, আপনি হচ্ছে বাংলাদেশ বিষয়গুলির আপনার করা ফেভারিট যে লিস্টটা, সেই লিস্টটা থেকে ডেইলি 100টা করে এমসিকিউ সলভ করবেন।
মানে এখানে জাস্ট পড়বেন, প্রত্যেকটা কোশ্চেন্স দেখবেন। হ্যাঁ, দেখে হচ্ছে আপনি চাইলে এটা দিতে পারেন যে সবগুলা উত্তর যেন দেখা যায় এটা। আর যে কোশ্চেন্সগুলো মনে হবে যে একটু ব্যাখ্যা দেখা দরকার, সেক্ষেত্রে হচ্ছে ব্যাখ্যাটা হচ্ছে দেখে নেবেন ডিটেলস। জাস্ট ব্যাখ্যার জন্য একদম যে খুব ডিটেলস দেখতে হবে তা না, জাস্ট চোখ বুলিয়ে যাবেন, কারণ এগুলো আপনার ফেভারিট করা কোশ্চেন্স। মানে কি, আপনি আগে পড়ছেন জানেন, বাট জাস্ট সেকেন্ড বার দেখার জন্য ফেভারিট করা। তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে জাস্ট স্ক্রল করে যাবেন, আর ব্যাখ্যা দেখার দরকার হলে খুব দ্রুত আর কি চোখ বুলিয়ে যাবেন ব্যাখ্যাতে। এটা হচ্ছে আপনি প্রত্যেকদিন ডেইলি 100টা করে করবেন, মানে যেদিন যে সাবজেক্ট পরীক্ষা থাকবে সে সাবজেক্টের 100টা করে সেন্ট্রাল ফেভারিট থেকে কোশ্চেন্সগুলো দেখবেন। আচ্ছা, এবার আরেকটা বাটনে নিয়ে যাই, সেটা হইতেছে খুব ইম্পর্টেন্ট একটা বাটন, সেটা হচ্ছে রং অ্যান্ড আনঅ্যান্সার। মানে আপনি যে পরীক্ষাগুলো দিয়েছেন সেগুলোর মধ্যে কোনগুলো হচ্ছে আপনি ভুল করছেন, বা কোনটা হচ্ছে কারেক্ট এবং কোনটা হচ্ছে অ্যান্সার করেন নাই, সেই সেগমেন্টটা। তো আমরা যেহেতু বাংলাদেশ বিষয়গুলোই পড়তেছি, তো সেক্ষেত্রে আমরা এখানেও ফিল্টার করে বাংলাদেশ বিষয়গুলি ফিল্টার করে নেব। আচ্ছা, এখানে অনেক কিছু আছে। বাংলাদেশ বিষয়গুলি কই? আচ্ছা, এই তো বাংলাদেশ বিষয় বলি। তো সেখানে হচ্ছে আপনি কি করবেন, ফার্স্টে হচ্ছে রঙে যাবেন। রঙে যাওয়ার পরে আপনি একদম বাচ্চাকালে চলে যাবেন, মানে প্রথম পরীক্ষা যেটা দিচ্ছিলেন, প্রথম পরীক্ষায় যে ভুল করছিলেন সেইটা হচ্ছে আপনি ইয়েতে করবেন, যেটা হচ্ছে এখানে আমার হচ্ছে 38 নাম্বার। তাহলে 38 নাম্বারে আমি যাব একদম শেষেরটাই। মানে আমার এখানকার করা প্রথম কোশ্চেন ভুল ছিল হচ্ছে এগুলো। তো আপনি হচ্ছে আপনার যে প্রথম যে ভুল করা কোশ্চেন, হ্যাঁ, প্রথম ভুল করা কোশ্চেন্সে যাবেন। যাওয়ার পরে হচ্ছে প্রথম ভুল করা কোশ্চেন্সে যাওয়ার পরে আপনি ওই 100টা কোশ্চেন্স আবার আর কি, ওখানে হচ্ছে আপনি 100টা কোশ্চেন্স পড়বেন, ভুল করা কোশ্চেন্স। মানে একদম প্রথম দিকে চলে যাবেন, মানে হচ্ছে আপনার বাংলাদেশ বিষয় বলি করার পরে এই যে 38 নাম্বার, এখানে হচ্ছে নেভিগেট করবেন, এটা দিয়ে নেভিগেট করা যায়। এটা দিয়ে নেভিগেট করে তারপরে হচ্ছে আপনি যখন রং 100টা দেখবেন, তারপরে আনঅ্যান্সার্ডে চলে যাবেন। আনঅ্যান্সার্ডে যেও হচ্ছে ফার্স্টে ফিল্টার করে নেবেন, বাংলাদেশ বিষয় বলি ফিল্টার করবেন। আচ্ছা, ফিল্টার করার পরে হচ্ছে আনঅ্যান্সার্ডে হচ্ছে 34 আছে, এটা হচ্ছে যেখান থেকে নেভিগেট করবেন, এখানে ক্লিক করে 34-এ চলে যাবেন। মানে একদম ফার্স্ট পরীক্ষায় কি কি আপনি উত্তর করেন নাই সেটা জানার জন্য, মানে উল্টা দিক থেকে হচ্ছে আপনি রিভিশনটা শুরু করবেন। হ্যাঁ, এটা হচ্ছে ডেইলি 100টা করে কোশ্চেন্স আপনি এখান থেকে পড়বেন, এই আনঅ্যান্সার, মানে আপনি কোন কোন কোশ্চেনগুলো পারেন নাই সেগুলো। বাট তার মধ্যে হচ্ছে আপনার মানে একদম যেগুলো মনে হবে যে আসার মতন না, যেমন দেশে এই যে সেচের আওতাধীন জমির পরিমাণ কত, এটা আমি ছেড়ে দিছি এবং আমি এটা কখনো দেখবও না, কারণ এটা মানে পিএসসিতে তেমন একটা আসার সম্ভাবনা নাই। ঠিক আছে, তারপরে এরকম আরো কিছু কোশ্চেন, কারণ আমরা ছেড়ে দিই কোনগুলা, যেগুলো হচ্ছে একদমই মানে খুব বেশি কঠিন লেভেলের এবং হচ্ছে খুবই মানে পিকুলিয়ার লেভেলের, যেগুলো আসার সম্ভাবনা অনেক কম। ঠিক আছে, আপনি যদি এখানে এই যে এটা দেখেন, এই টাইপের দেখেন যে এটা 78, মানে প্রায় 80% মানুষ এটা হচ্ছে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, মানে রাহুল দ্রাবিড় যেভাবে বল ছেড়ে দেয় সেরকম করে আর কি এই কোশ্চেনগুলো হচ্ছে ছেড়ে দিতে হবে, কোনো মানে কথা নাই, এটা রিস্ক নেওয়ার কোনো প্রয়োজনই নেই। তারপরে আরো যদি বলি যে এখানকার আপনার এই যে কৃষি পরিবেশগত অঞ্চলের সংখ্যা, এটাও আর কি খুব বেশি আর কি আপনার ইম্পর্টেন্ট কোশ্চেন যে তা না, এটাও দেখেন যে 84% মানুষ ছেড়ে দিয়েছে। তো আনঅ্যান্সার্ড যখন আপনি পড়বেন বা দেখবেন, তখন আপনার কাছে যেটা মনে হবে যে না আমি এটা ছেড়ে দিয়েছি, বাট এটা আমার পারা উচিত ছিল, সেই টাইপের কোশ্চেনগুলো আপনি জাস্ট এখান থেকে পড়বেন বা দেখবেন। যেমন এখানে যে সংবিধানের অনুচ্ছেদ 1-এ কি বলা আছে, এটা তো অবশ্যই আমাদের জানা উচিত, বাট ছেড়ে দিয়েছি, তখন জানতাম না, বাট পরবর্তীতে এটা আমার অবশ্যই জেনে নিতে হবে। এই জন্য এটা কিন্তু ফেভারিটও করা, যেটা আমি পারি নাই বাট আমার এটা পারা উচিত ছিল বা পারতে হবে, ফেভারিট করে রাখছি, পরবর্তীতে আবার ফেভারিট থেকে দেখে নেব যাতে ওই ইনফরমেশনটা পরবর্তীতে ভুল না হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে মহিলাদের জন্য আসন কত নম্বর অনুচ্ছেদে আছে, এটা অবশ্যই অতি ইম্পর্টেন্ট একটা আর্টিকেল, এটা আপনাকে জানতেই হবে। হ্যাঁ, এটা কিন্তু ফেভারিট করা। তারপরে সংবিধান বাতিল স্থগিতকরণ, এটা কিন্তু ঝামেলা বাদের যে 7-এর ক, 7-এর খ, 7-এর 1 এই টাইপের কিছু আর কি অপশন দিয়ে দেয়, তখন এটা একটা কনফিউশন বাঁধে আর কি। তো যার কারণে এটা ফেভারিট করা, বাট ওই সময় এটা সুন্দর মতো ছেড়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে পড়তে হবে, বাট মানে ওই আনঅ্যান্সার্ড এর মধ্যে এমন কিছু কিছু কোশ্চেন্স থাকবে যেগুলো দেখা যাচ্ছে কখনোই আসবে না, ওটা আপনি কোশ্চেন সলভ করতে করতে বা বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন দেখতে দেখতে এমনিতেই বুঝতে পারবেন যে কোন কোশ্চেন্স গুলা আসার মতো না আর কি। তো সেগুলো পড়ার দরকার নাই, সেগুলো তো আমি কয়েকটা দেখাই দিলাম, যে এই যে স্থির মূল্য জিডিপিতে পশু সম্পদ খাতের কত অবদান, বা এই যে সেচের আওতাধীন জমি টমি
হ্যাঁ, এইগুলা তেমন একটা সেটা যেমন তারপরে রেমা কালেঙ্গা বন্যপ্রাণী এটা মোটামুটি আসতে পারে। হ্যাঁ, এটা হবিগঞ্জে আছে বাট খুব একটা যে ইম্পর্টেন্ট না, বাট আপনি ফেভারিট করে রাখতে পারেন আর কি। এই টাইপের। তো ওটার মধ্যে আপনি জাস্ট একটু আপনার নিজের মানে ইয়ে করে জাজমেন্ট করবেন যে কোনটা আসতে পারে, কারণ যেহেতু আপনি এগুলো ছেড়ে দিয়েছেন এগুলো সব পড়ার দরকার নাই, আমার বক্তব্য হচ্ছে এটাই। তারপর আপনি হচ্ছে কারেক্টে যাবেন। হ্যাঁ, ফার্স্টে রং, তারপরে আনঅ্যান্সার্ড, তারপরে হচ্ছে কারেক্ট। তো কারেক্টে যেও আপনি যে বাংলাদেশ বিষয়গুলি ফিল্টার করলেন, ফিল্টার করার পরে আপনার হচ্ছে 277 পর্যন্ত গেছে। এখানে হচ্ছে আপনি নেভিগেট করে একদম লাস্টে যেটা 277 নাম্বারে চলে যাবেন। তারপর যেহেতু এগুলো আপনি কারেক্ট করছেন, এগুলো আপনার পড়তে খুব কম সময় লাগবে, জাস্ট একদম মানে চোখের দেখা দেখে বটাবট বটাবট করে আপনি এটা মানে যেতেই থাকবেন খুব দ্রুত আর কি। হ্যাঁ, মানে এইটাতে খুব বেশি সময় দেওয়ার দরকার নাই, শুধুমাত্র উত্তরগুলো দেখবেন এবং যেটাই মনে হবে যে ব্যাখ্যা দেখা দরকার সেটাই দরকার হলে একটু ব্যাখ্যা টেখ্যা দেখে নিলেন আর কি ইয়েতে। বাট এখানে 10টা কোশ্চেন দেখলে হয়তো বা 2-1টার ব্যাখ্যা দেখার দরকার হবে, ম্যাক্সিমাম এরই ব্যাখ্যা টেখ্যা দেখার দরকার, কারণ এগুলো আপনি পারছেন। হ্যাঁ, এগুলো অলরেডি আপনি দেখা যাচ্ছে কারেক্ট আনসার করছেন। যে মেডোনা 43 জয়নুল আবেদিন, তো এখানে আপনি ব্যাখ্যা দেখবেন কি জন্য, যে জয়নুল আবেদিন তো মেডোনা 43 ছাড়াও আরো অনেকগুলো তার চিত্রকর্ম আছে যেগুলোর মানে যেগুলোর মধ্যে মাঝে মাঝে কামরুল হাসান, এস এম সুলতান বা জয়নুল আবেদিন তাদের মধ্যে একটু গ্যাঞ্জাম পাকে। তো সেটা দেখার জন্য আপনি এই মানে মেডোনা 43, পাশাপাশি হচ্ছে মনপুরা, পাইন্নার মা, গায়ের বধূ, নবান্ন, আপনার সংগ্রাম, মইটানা, এইগুলো হচ্ছে জয়নুল আবেদিন। এটা জানার জন্য আপনি জাস্ট একটু টুক করে ব্যাখ্যাটা দেখলেন, হ্যাঁ, এই একটু চোখ বুলাই নিলেন কিছুটা সময়, এই আর কি। তো এটা হচ্ছে আপনি ডেইলি 100টা করে, মানে প্রত্যেক দিন 100টা করে রাখবেন, যে এই আপনার কারেক্ট অ্যান্সারের যে বাটনটা সেটা। আচ্ছা, এবার যদি আসি, হ্যাঁ, এখানে আরেকটা বাটন যেটা হচ্ছে কুইজ মাস্টার। আপনি হচ্ছে কুইজ মাস্টারে যেহেতু আমরা বাংলাদেশ বিষয়গুলি নিয়ে পড়ছি, এখানেও এই সাবজেক্ট চুজ করব, সেটা হচ্ছে বাংলাদেশ বিষয় বলে সাবজেক্ট ফিল্টার করে চুজ করলাম। তারপরে র্যান্ডম কুইজ আমরা দিব না, আমরা হচ্ছে যে কোশ্চেনগুলো হচ্ছে আমাদের ফেভারিট কোশ্চেন্স করা ছিল, আমরা হচ্ছে ফেভারিট থেকেই কুইজ দিব। তো ফেভারিট কোশ্চেন্স কুইজ সিলেক্ট করবেন, নাম্বার অফ কোশ্চেন্স 20 দিলেন, টাইম সেট করে নেবেন আপনার পছন্দ মতন, তারপরে হচ্ছে স্টার্ট কুইজ। ঠিক আছে, যেহেতু এগুলো এই কোশ্চেন্সগুলো কিন্তু আপনার ফেভারিট করা ছিল, ঠিক আছে। তো ওই ফেভারিট করা কোশ্চেনগুলোর মধ্যে আপনি কতটুকু পারতেছেন বা আপনার কতটুকু, কারণ এই কোশ্চেনগুলো তো আপনার পছন্দের কোশ্চেন, আপনার জানার, আপনি বুঝতে পারতেছেন, আপনার একটা জানতে হবে, তো সেগুলোর মধ্যে আপনার কতটুকু মনে আছে, ঠিক আছে, সেটা হচ্ছে জাস্ট আপনার যাচাই করার জন্য আপনি এই যে মানে ফেভারিট বাটনের কুইজটা দিবেন। এটা মোটামুটি ডেইলি 50টা বা 100টা দিতে পারেন আর কি, বা এটা খুব বেশি সময় লাগবে না, আপনি 10 মিনিটের মধ্যে 100টা কোশ্চেন এখানে দেওয়া হয়ে যায়, ঠিক আছে। তো এটা করতে পারেন। আচ্ছা, এই হচ্ছে ডেইলি কুইজের ব্যাপারটা, 50টা থেকে 100টা এটা করবেন ইয়েতে, এই যে কুইজ মাস্টার থেকে। আর এরপরে এগুলোতে গেলে হচ্ছে পুরোপুরি লাইভ বেসড পড়াশোনা, এবং ডেইলি একটা সাবজেক্টের উপরে প্রায় অন অ্যারাউন্ড 500টা মতো কোশ্চেন্স দেখা, কারণ আপনি যত বেশি কোশ্চেন্স দেখবেন, কোশ্চেন্সের সাথে পরিচিত হবেন, তত আপনার মেন পরীক্ষাতে কনফিউশনের লেভেল একদম কমে যাবে। কোশ্চেন্স পাওয়ার সাথে সাথে মনে হবে যে আপনার মানে 4টা অপশন দেখলে এই একটাই অ্যান্সার, এইটাই অ্যান্সার, বাকি 3টা কখনোই অ্যান্সার না, মানে এই টাইপের একটা কনফিডেন্ট লেভেল হচ্ছে আপনার গ্রো করে যাবে, মানে পুরোপুরি হচ্ছে অ্যান্সারের দিকেই চোখ চলে যাবে, ঠিক আছে। এই জন্য হচ্ছে প্রচুর 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 কোশ্চেন্সের সাথে পরিচিত হতে হবে, প্রচুর কোশ্চেন সলভ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। আর এখন আমরা হচ্ছে এই টপিক ভিত্তিক যে পড়া, যেমন আমাদের এই 100 দিনের কিন্তু 3-4টা পার্টে ভাগ করে দিয়েছে, সো আমাদের একটু টপিক ভিত্তিক পড়াশোনাটাও করতে হবে। এই যে রুটিনে যদি দেখি, এই বাংলাদেশ বিষয়গুলি, এই জাতীয় বিষয়গুলি, কৃষিজ সম্পদ, জনসংখ্যা, এটার জন্য আমাদের সময় দিয়েছে 3-4-5-3 দিন। তো 3 দিন যদি ভাগ করে নিই, আমাদের যে গ্রুপ আছে অফিসিয়াল মেসেঞ্জার গ্রুপে, আমরা হচ্ছে এই যেহেতু এটার উপরে আমাদের রাত 9টার সময় টেলিগ্রাম কুইজটা হয়, তো আমরা কিন্তু এটা ভাগ করে দিই, যে একটা করে দিই, যে 3 দিনে যেহেতু 3টা, তাহলে একদিন প্রত্যেকদিন একটা করে, যে হয়তো বা তাহলে আমরা এই 3 তারিখে রাখবো হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয় বলি, 4 তারিখে কৃষিজ সম্পদ, 5 তারিখে হচ্ছে জনসংখ্যা, এইভাবে করে ভাগ করে দিব। তো আপনারা হচ্ছে ওইভাবে যেভাবে যে অনুযায়ী হচ্ছে ভাগ করে দেওয়া থাকতেছে, শুধুমাত্র ওই টপিকটাই সারাদিন পড়বেন। তো সেটা পড়ার জন্য আপনি ওই টপিকটা এই টপিক গুরু থেকেও পড়তে পারেন, যে টপিক গুরুতে গেলেন,
এখানে অল সাব টপিক্সের হচ্ছে যে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। তো এখান থেকে পড়ার সময় আপনি এই 1057টা কোশ্চেন্স হচ্ছে আমার এখানে ফেভারিট করা আছে। আপনাদের এক একজন এক এক রকম থাকবে। তো আপনি প্রথমেই এই ফেভারিট করা কোশ্চেন্সগুলো পড়বেন। হ্যাঁ, অন্য কোশ্চেন্স পড়ার দরকার নাই। ফার্স্টে আপনি হচ্ছে যে ফিল্টার করে ফেভারিটের যে কোশ্চেন্সগুলো আছে, হ্যাঁ, এই ফেভারিট যে আমার যে ফেভারিট করা কোশ্চেন্সগুলো এখন চলে আসলো। আগে হচ্ছে এই ফেভারিট করা কোশ্চেন্সগুলো এই টপিকের আন্ডারে আপনি কোন কোন কোশ্চেন্স এখানে মানে ফেভারিট লিস্টে রেখেছিলেন, ফেভারিট করেছিলেন, ঠিক আছে? তো সেইগুলা হচ্ছে আপনি আগে শেষ করবেন। জাতীয় বিষয়গুলোর আন্ডারে এই কোশ্চেন্সগুলো আমার ফেভারিট করা আছে, তাহলে আমি আগে হচ্ছে এই কোশ্চেনগুলো সলভ করার পরে তারপরে হচ্ছে আমি যদি সময় পাই তাহলে হচ্ছে বাকি কোশ্চেন সলভ করব। এখন আসলে ফেভারিট করা এক একজনের এক এক রকম। কেউ হয়তো বা 100টা এখান থেকে মানে ফেভারিট করছেন, কেউ হয়তো বা 1000টা করছেন, কেউ 500টা করছেন, ঠিক আছে? যে জয়টাই করেন না কেন আগে এই ফেভারিট করা কোশ্চেনগুলো শেষ করে নেবেন, ঠিক আছে? তারপরে যখন আপনার এইটা শেষ হইলো তারপরে আপনি আসবেন হচ্ছে এটার অল কোশ্চেন্সে। মানে যদি সময় পান, মানে এগুলো করার পরে খুব একটা সময় থাকবে না, সময় যদি পান ফেভারিট করা শেষ করার পরেও, তখন আপনি এই যেখানে 155টা আছে না টোটাল স্লাইড, তো মোটামুটি 3/1 বা 5/1 পড়লেও হয়, মানে প্রথম দিককার যে, হ্যাঁ, এখানে 155 যদি থাকে এটাকে যদি আমি তাহলে 5 দিয়ে যদি ভাগ করি, অন এভারেজ আপনার 30টা মানে 30টা পেজ পড়তে হবে। তো 30টা পেজে মোটামুটি 600টা কোশ্চেন থাকে, মানে অনেক কোশ্চেন। যদি এখানে রিপিট আছে অনেক, হ্যাঁ, সব কোশ্চেন্সের ব্যাখ্যাও দরকার নাই, জাস্ট হচ্ছে আপনি এই করে যে উত্তরটা দিয়ে রাখবেন। এখানে দরকার হলে যে শো অল অ্যান্সার, ঠিক আছে? শো অল অ্যান্সার এটা দিয়ে রাখলে সুবিধা হবে, আপনি খুব দ্রুত আর কি যাইতে পারবেন সেক্ষেত্রে, ঠিক আছে? জাস্ট কোশ্চেন্সটা দেখবেন, মানে উত্তরটা দেখবেন, কোনোটার ব্যাখ্যা দেখার যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে হচ্ছে ব্যাখ্যা ট্যাখ্যা দেখলেন আর কি। হ্যাঁ, এটার ক্ষেত্রে আপনার যেহেতু এখানে 155 আছে, সেক্ষেত্রে আপনাকে মোটামুটি 20 পেজ বা 30 পেজ, মানে 155 পেজ থেকে আমি বলতেছি যে প্রথম 20 বা 25 বা 30 পেজ মোটামুটি এইগুলা কমপ্লিট করলেই এর বেশি আর প্রয়োজন হবে না। কারণ আপনি তো আপনার ফেভারিট লিস্টের কোশ্চেন্সগুলো অলরেডি দেখছেন, এটা আপনি বাড়তি দেখতেছেন। এটা দেখার যদি সময় না পান কোনো দরকার নাই, বাট সময় যদি পান সেক্ষেত্রে 20-25 মানে মোটামুটি 20%, মানে যতগুলো পেজই থাকুক না কেন তার 20% আপনি শেষ করবেন। আচ্ছা, এখন এই যে পড়াশোনার ফ্রিজতে দিলাম সবই তো হচ্ছে অ্যাপ বেসড। আপনারা তো অনেকে হচ্ছে অ্যাপ বেসড পড়াশোনা করে হচ্ছে শান্তি পাবেন না, মনে হবে কি যেন নাই কি যেন নাই, হ্যাঁ, একটা খুঁতখুঁতানি কাজ করবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা একটা ডাইজেস্ট পড়তে পারেন আর কি, যে টপিকটা যেদিন আর কি থাকবে সেই টপিকটা হচ্ছে ওই ডাইজেস্ট থেকে পড়াশোনা করে নিলেন, বা যে বই আগে পড়ছেন সেখান থেকেও রিভিশন নিতে পারেন। বাট অবশ্যই যে কোনো একটা বই থেকে পড়বেন। মানে একই জিনিস হচ্ছে 4, 5, 6, 7টা বই থেকে পড়লে কি হয়, পরবর্তীতে যে হচ্ছে ওইটা রিভিশন দিতে পারবেন না, আপনি হচ্ছে রিভিশনের সময় পাবেন না, একটা মানে হ্যাফেজার্ড একটা কন্ডিশন তৈরি হবে, ঠিক আছে? তো আপনি হচ্ছে যদি 4-5টা বই থেকেও পড়েন, ওই ইনফরমেশনগুলো একটা বইয়ে নিয়ে আসেন, সবগুলো ইনফরমেশন একটা বইয়ের মধ্যে লিখে রাখেন আলাদা আলাদা ভাবে, যাতে ওইখান থেকে আপনি ইজিলি ওই টপিকটা রিভাইজ করতে পারেন, ঠিক আছে? তো এটা হচ্ছে ডাইজেস্ট থেকে পড়লে বেটার, যে ডাইজেস্ট থেকে পড়বেন, আর বাকি কোথাও থেকে কোনো ইনফরমেশন পেলে অন্যান্য বই থেকে সেটা ওই ডাইজেস্টটাই আপনি হচ্ছে লিখে রাখবেন, ঠিক আছে? যদিও আমি হচ্ছে মানে পরীক্ষার আগে রিভিশনের জন্য ডাইজেস্টটা না, আপনি যদি আমি খাতা আপনাকে মেনটেন করতে বললাম, আপনি হচ্ছে ওই রিভিশনের জন্য আপনার লিখা যে খাতা সেটা রিভিশন দিবেন। সেটা রিভিশন দিতে আপনার ডাইজেস্ট রিভিশন দেওয়ার চাইতে মোটামুটি 10 ভাগের 1 ভাগ সময় লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। আরেকটা ব্যাপার, আমাদের হচ্ছে টেলিগ্রাম যে কুইজটা, আমাদের গ্রুপে আমরা যে কুইজটা নিই প্রত্যেকদিন রাত 9টায়, সেখানে হচ্ছে আমরা টপিকগুলো ভাগ করে দিই, প্লাস হচ্ছে এর পাশাপাশি যেটা করি যে ফ্রি সাপ্তাহিক যে মডেল টেস্ট, ফ্রি সাপ্তাহিক মডেল টেস্টের আপনার এটা অনুযায়ী আমরা সিলেবাস ভাগ করে দিই। যেমন আর্কাইভে যদি যাই, যেমন ধরেন মে মাস, হ্যাঁ, এটা কি মাস, সেপ্টেম্বর, আচ্ছা জুন মাস, আমরা হচ্ছে একটা ইয়েতে দিলাম যে অক্টোবর মাসে পরীক্ষা ছিল হচ্ছে 3টা, মানে ফুল মডেল টেস্ট হয়েছিল 3টা। সেক্ষেত্রে আমাদের যে ডেইলি কুইজটা থাকে, ওই যে টপিক ভিত্তিক যেটা ভাগ করে দেওয়ার কথা বললাম ওইটা ভাগ করে দেওয়া থাকে, মানে ওই সাবজেক্টের, প্লাস হচ্ছে একটা মাসের যে কোনো একটা মাসের 3টা বা 4টা যে ফুল মডেল টেস্ট হয়, সেই ফুল মডেল টেস্টের ওই সাবজেক্টের যতগুলো কোশ্চেন্স, যেমন হচ্ছে অক্টোবর মাস 3টা ফুল মডেল টেস্ট, 3টা ফুল মডেল টেস্টের আমরা ওই দিনে রাখি, মানে ডেইলি কুইজ যেটা আমাদের টেলিগ্রাম গ্রুপের ডেইলি কুইজের কথা বলছি, ওই দিনে হচ্ছে
এই বাংলাদেশ অ্যাফেয়ার্সের 3টা ফুল মডেল টেস্টের সব কোশ্চেন্স। এই যে এই বাংলাদেশ অ্যাফেয়ার্সের, যেহেতু আমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্স নিয়েই কাজ করতেছি, মানে আমাদের সাবজেক্টই এখন বাংলাদেশ অ্যাফেয়ার্স, এইটা আমরা নেক্সট 10-12 দিন পড়বো। এটা শুধু বাংলাদেশ অ্যাফেয়ার্সের ক্ষেত্রে না, সবগুলোর ক্ষেত্রে পড়ার স্ট্র্যাটেজি একই। আমি জাস্ট বাংলাদেশ অ্যাফেয়ার্স দিয়ে জিনিসটা এক্সপ্লেন করতেছি। তো এটা হচ্ছে আমাদের ডেইলি কুইজ, যে ওই টপিক ভিত্তিকটা ভাগ করে দেওয়া থাকবে, প্লাস ফুল মডেল টেস্টের যে কোনো একটা মাসের ফুল মডেল টেস্টের, মানে মে মাস থেকে শুরু করা হয়, একদিন থাকলো মে মাস, পরে থাকলো জুন মাস, তারপরে জুলাই মাসের যতগুলো ফুল মডেল টেস্ট হয়েছে ওই সাবজেক্টের শুধুমাত্র ওই কোশ্চেনটাই, মানে ওই সাবজেক্টের কোশ্চেনটাই, যেহেতু বাংলাদেশ বিষয় বলি, তার মানে আমরা ওই 4টা ফুল মডেল টেস্টের শুধুমাত্র বাংলাদেশ বিষয়বলিটাই সলভ করব ওই দিনের জন্য, একদিনের জন্য আর কি। মানে এটার উপরে কুইজ হবে টেলিগ্রাম গ্রুপে। আসসালামু আলাইকুম। আজকে তো এই আর কি ছিল আজকের মোটামুটি আলোচনা। এটা হচ্ছে টোটালি যে 100 ডেজ বেসড যে সিলেবাসটা বা যে রুটিনটা, সেটার উপরে আর কি ডিসকাশনটা ছিল। আর এর পরের দিন আমরা হচ্ছে এখানে তো লাইভে 100 ডেজ বাদ দিলেও 140 ডেজ, তারপরে হচ্ছে 130 ডেজ, তারপরে গুরুত্বপূর্ণ টপিকের উপরে পরীক্ষা, তারপরে হচ্ছে 200 ডেজ যেটা হচ্ছে নতুনদের বিসিএস, তারপর 75 ডেজ, বা আরও অনেকগুলো রুটিন আছে। তো সেইগুলোর ক্ষেত্রে মানে প্রিপারেশন স্ট্র্যাটেজি কী হওয়া উচিত, এবং টোটাল যে লাইভ অ্যাপটা, এই লাইভ অ্যাপটাকে হচ্ছে মানে ইউটিমোস্ট যে আউটকামটার জন্য কীভাবে প্রপারলি ইউটিলাইজ করলে সবচাইতে বেস্ট আউটকাম আসবে, সে বিষয়েও আর কি পরবর্তী কোনো একটা ভিডিওতে ডিটেলস ডিসকাশন করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।